হ্যালো ফ্রেন্ডস, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আজকে মনটা সত্যিই খারাপ, কারণ বেশ কিছু পর্ব জুড়ে আপনাদের দেখিয়েছি আমার নাগাল্যান্ড ভ্রমণের গল্প। আজকে সেই গল্পের উপসংহার লেখার দিন। আজকে আমরা নাগাল্যান্ড ভ্রমণ শেষ করে বাড়ি ফিরে যাব। গত পর্বে আপনারা দেখেছেন আমরা কোহিমায় ঘুরতে এসেছিলাম, যদিও আমরা খনমায় হোমস্টেতে ছিলাম। কোহিমা, খনমা এবং তার আগের যে গ্রামগুলো যেমন জুলেখি বা বেনরু সব কিন্তু পর্ব অনুযায়ী নাগাল্যান্ড সিরিজের মধ্যে দিয়েছি। দয়া করে সবকটি পর্ব দেখুন, সমস্ত ভ্রমণের ইনফরমেশন পেয়ে যাবেন। আজকে আমরা খনমা হোমস্টে থেকে চেক আউট করে চলে যাচ্ছি ডিমাপুরের উদ্দেশ্যে। ডিমাপুর থেকে আমাদের ফেরা ট্রেন। যে পথে আমরা কোহিমা গিয়েছিলাম সেই পথেই আমরা চললাম। এই রাস্তাটা গ্রামের অংশটুকু একটু খারাপ, আবার যখন হাইওয়েতে উঠবো সেই জায়গাটা কিন্তু বেশ ভালো। চারদিক ঘন সবুজ। এখানে কিন্তু সময় দিলে অনেক বার্ড ওয়াচিং হতে পারে, কিন্তু আপনারা সবাই জানেন যে পাখির অ্যাক্টিভিটি ভোরবেলা যতটা থাকে বেলা বাড়লে কিন্তু আর ততটা থাকে না। সুতরাং এখানে আর আমরা সেরকমভাবে কিছু পাখি দেখতে পাইনি। টুকটাক কিছু ছিল যেগুলো আমরা গোটা সিরিজেই কিন্তু অন্যান্য জায়গায় দেখেছি, সেই জন্য আর গাড়ি দাঁড় করাইনি। ডিমাপুর শহরের মধ্যে কিন্তু অনেক ঘোরার জায়গা নেই। আপনারা যদি সময় নিয়ে আসেন তাহলে হয়তো আরও দু একটা জায়গা এক্সট্রা ঘুরতে পারেন। ডিমাপুর নাগাল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ শহর, তবে আমাদের যেহেতু সময় বেশি ছিল না তাই আমরা অনেক বেশি কিন্তু সাইট সিইং এর প্ল্যান এখানে রাখিনি। ডিমাপুরে এসে পৌঁছলাম। ডিমাপুর রেলওয়ে স্টেশনের একদম কাছেই হচ্ছে এই গভর্নমেন্ট অফ নাগাল্যান্ডের ট্যুরিস্ট লজ, পেছনে দেখা যাচ্ছে। এখানে আজকে আমরা থাকবো। ট্যুরিস্ট লজটা বেশ বড়, অনেকগুলো রুম রয়েছে। আগে থেকে বুকিং করে আসার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে রুম, মোটামুটি মানে বিশাল দারুণ কিছু না হলেও চলনসই। আমরা কিছুক্ষণের জন্যই থাকবো মাত্র। বাইরে একটা ঢোকার সময় একটা ব্যালকনি ছিল, ওটা একটু দেখাতে ভুলে গেছি। সিঁড়ি দিয়ে ওঠার পরে এটা একটা বড় ব্যালকনি আছে, বেশ আলোকোজ্জ্বল। ঘরটা এই, তারপরে হলো ঘরে একটা বসার জায়গা রয়েছে, ডাবল বেডরুম, খাট রয়েছে, একটা আলমারি আছে, আয়না রয়েছে রেডি হওয়ার জন্য। ওয়াশরুমটাও একবার দেখি কি ব্যাপার। ওয়াশরুম আছে বড় সড়ো, গিজার রয়েছে, ওয়েস্টার্ন কমোড। অপূর্ব সুন্দর না হলেও চলনসই, আর ওই একবেলা বা কিছুক্ষণের জন্য থাকার জন্য ওকে। এখানে একটা ছোট ব্যালকনি রয়েছে। এই ছোট ব্যালকনি, এখান দিয়েই আর কি, এইটা হচ্ছে এখানেই আমাদের গাড়িটা পার্কিং করা, এখান দিয়েই আমরা উঠে এলাম। এই হলো ছোট্ট করে দেখানো আমাদের ডিমাপুরে থাকার আস্তানা কিছুক্ষণের জন্যই। রুমগুলো মোটামুটি, আর রেস্টুরেন্টটাও চলনসই। হোটেলের মেনু কার্ড, এখানেই রেস্টুরেন্ট আছে। দেখি একটুখানি, যতটা হোক দামটামগুলো দেখানোর চেষ্টা করছি। চা 40 টাকা, ব্ল্যাক টি 20 টাকা, গ্রিন টি 50 টাকা, আর পর্ক থালি 320, চিকেন থালি, চিকেন ব্যাম্বু শুট থালি 300 রুপিস, মাটন কারি 260। মাটনের দাম কম, অবশ্য এটা তো কারি। কোথায় হচ্ছে? এই যে ফিশ আছে 170 রুপিস, রুটি 20 টাকা করে, বাটার রুটি 30 টাকা। এই হলো মেনু। আমরা দুপুরবেলা এখানে নুডলস খেয়েছিলাম, রান্না বেশ ভালোই।
সরকারি ট্যুরিস্ট লজের ভেতরে বিভিন্ন জায়গায় নাগাল্যান্ড ট্যুরিজমকে প্রমোট করার জন্য বিভিন্ন রকম ম্যাপ, ব্রোশার ইত্যাদি রয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা তারপরে হোটেলেরই ঠিক করে দেওয়া গাড়িতে চললাম ডিমাপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে। গাড়িতে আমাদের 2000 টাকা নিয়েছে। ড্রাইভারের ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। টিকিট বড়দের হচ্ছে 40 টাকা করে, আর বাচ্চাদের হচ্ছে 5 থেকে 12 বছর অবধি 20 টাকা, আর ডিজিটাল ক্যামেরা 50 টাকা, ডিএসএলআর হলে 150 টাকা। আচ্ছা, আর গাড়ির জন্য হচ্ছে 2 হুইলার হলে 10, আর মোটামুটি নর্মাল গাড়ি আমাদের 4 হুইলার 20 টাকা। হ্যাঁ, 3টের সময় এসে পৌঁছলাম জুতে। বেশ অনেকটা রাস্তা, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগেছে ডিমাপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি থেকে। তারপর আর কি এখন চলেছি। আমি শুনেছি এই হ্যাবিটেটটা পাখির জন্যও ভালো, সকাল সকাল এলে পাখিও দেখা যায়, মানে খাঁচায় বন্দি পাখি নয়, এমনিতেই যেটা হয় আর কি আমাদের জুতেও যেরকম ভালো আর কি পাখির হ্যাবিটেট ভালো, পাখিটা কি দেখতে পাওয়া যায় সেরকমই ব্যাপার। এমনি দেখাও যাচ্ছে এই যে হ্যাবিটেটটা একদম পুরো গ্রিনারির মধ্যে দিয়ে চলেছি। নিয়ারেস্ট রেল স্টেশন তো ডিমাপুর, তো ডিমাপুর থেকে 7-7.5 কিলোমিটার দেখাচ্ছে। আর হচ্ছে এটা এই এরিয়াটা হচ্ছে প্রায় 7 স্কোয়ার কিলোমিটার। আচ্ছা, তো মোটামুটি অনেকটা এরিয়া, মানে হেঁটে এখন পুরো জায়গাটা ঘোরা হয়তো পসিবলই হবে না, যতটা হয় আমরা ট্রাই করব। এটা তো হুলক গিবনের সাউন্ড, হুলক গিবন গান গাইছে। হ্যাঁ, হুলক গিবনের আওয়াজ আসছে। এটা আমরা সিপাহী জলাতে শুনেছিলাম। না না, নামদাফাতেও তো প্রচুর আওয়াজ। নামদাফাতে আমি গানটা শুনিনি। আচ্ছা, তুমি শোনো গান? আমি শুধু ইয়েতে। তুমি শুনেছিলে গান? হ্যাঁ, আমার সামনে দিয়ে কত গিয়ে চলে গেছে। তাও আবার কোলে একটা বাচ্চা। নামদাফা জাতীয় উদ্যানে আমি প্রথম হুলক গিবন দেখি ওয়াইল্ডে। সেই অভিজ্ঞতা কিন্তু ভোলার নয়। আপনারা যারা যারা আমার নামদাফা সিরিজের ভিডিও দেখেননি অবশ্যই কিন্তু আমার চ্যানেলে একটুখানি দেখুন। আমি লিংক দিয়ে দিলাম ডেসক্রিপশনে এবং আই বাটনে। এবার চলুন দেখি আমাদের এই চিড়িয়াখানার হুলক গিবনরা কি করছে। কয়েক রকমের পার্ক মার্ক এখানে দেওয়া রয়েছে। এই পার্ক মার্কগুলো দেখে অনেক সময় জঙ্গলে যারা সার্ভে করতে যাই আমরা, সেগুলো সহজে বোঝা যায় যে কি এখান দিয়ে ঘোরাফেরা করছে। ওইদিকে হুলক গিবনের প্রচুর কল পাওয়া যাচ্ছে, মানে ওইদিকে 2টো খাঁচা আছে, সেখান থেকে প্রচুর হুলক গিবন একসাথে চিৎকার করে যাচ্ছে। কিছু পাখি দেখা যাচ্ছে নাকি এখানে? ওপেনে এখানে প্রচুর পাখি ঘুরে বেড়ায়। র্যাপটা এদিকে ফিমেলটাকে দেখ, ওই দেখ, ওই যে ফিমেলটা। কি ভয় পেয়েছিলি দেখে। বার্কিং ডিয়ার বসে আছে। এই হচ্ছে বার্কিং ডিয়ারের টোটাল জায়গাটা, অনেক বড় জায়গা। ওইখানে একটা কেজের মধ্যে আরো আছে হয়তো। বার্কিং ডিয়ারের বাংলা নাম হলো কাকর হরিণ। বলা হয় যে জঙ্গলে যখন বাঘ কাছাকাছি থাকে তখন বার্কিং ডিয়ার নাকি কুকুরের মতন শব্দ করে ডেকে সবাইকে অ্যালার্ট করে দেয়। যদিও আমি কিন্তু জঙ্গলের চিতল হরিণের বা বাদুড়ের অ্যালার্ম কল অনেক বেশি শুনেছি। যাই হোক, সে আলাদা প্রসঙ্গ। কি? ও, তুমি দেখেই চিনে গেলে? ও তাই তো। হ্যাঁ 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 হ্যাঁ, ধরার সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে না? আরে প্রচুর বাজ, আমাদের স্কুলে ছিল একসময়।
তোরা এত লজ্জা দিয়েছিস। ছোটবেলায় আমিও এমনভাবে লজ্জাবতী গাছের পাতাকে ছুঁয়ে পাতাটা মুড়ে যাওয়া দেখতে ভীষণ পছন্দ করতাম। সব বাচ্চারাই বোধহয় করে। এটা হলো ইন্ডিয়ান উলফ বা ভারতীয় নেকড়ে। আমি এই প্রাণী প্রথম দেখি ওয়াইল্ডে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কে। সেটাও একটা অনন্য অভিজ্ঞতা ছিল। আপনারা যদি কাঙ্গের ভ্যালির ভিডিও না দেখেন, আমি বলবো সেটাও একবার দেখতে। নেকড়ে বাঘের থেকে শেয়াল কিন্তু একদমই আলাদা। এগুলো ইন্ডিয়ান জ্যাকল। এগুলো আমরা বিভিন্ন জায়গাতেই দেখতে পাই। এরপর দেখাই ওয়াইল্ড ডগ বা ঢোলদের। এর লেজটা হচ্ছে দেখো কালো মতন, ঝাড়ুর মতন, আর গলার দিকটা হচ্ছে সাদা, মানে কুকুর ঠিক না, কুকুরের মতন দেখতে, কিন্তু গলাটা একদম ডিস্টিংটিভলি সাদা। এই যে একদম সামনে যাবে না, ফট করে আছড়ে দাও, কিন্তু ঢোল জানিস তো, আছড়ে মাছড়ে দিতে পারে। ঢোল একদম ওয়াইল্ড ডগ তো ওয়াইল্ড ডগ। হ্যাঁ, ও হচ্ছে জ্যান্ত খায়। ওই তোমার দিকে উঠছে, হাত না মারে, দেখো হাত বেশি সামনে দেবে না। না না, আমি কি পাগল নাকি? মেঘলা দিনে দুপুর গড়িয়ে গেছে। সেই সময় দেখতে পেলাম বড় ভাল্লুক আর মাঝারি ভাল্লুকের খুনসুটি। এটা হলো ক্লাউডেড লেপার্ড বা আমচিতা। এই প্রাণীটা বেশ লাজুক, তাই আমরা ওয়াইল্ডে এটাকে দেখতে পাইনি। চিড়িয়াখানাতে এসে দেখতে হলো। বন্যপ্রাণী সংরক্ষণ বা কনজারভেশনে এক্স সিটু এবং ইন সিটু এই দু রকমের সংরক্ষণের নাম শুনতে পাওয়া যায়। ইন সিটু সংরক্ষণ মানে হচ্ছে সমস্ত জীবিত প্রজাতি, বিশেষ করে বন্য এবং বিপন্ন প্রজাতি, তাদের প্রাকৃতিক বাসস্থান এবং পরিবেশে সংরক্ষণ করা, অর্থাৎ যে কোনো অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান। আর এক্স সিটু সংরক্ষণ মানে হচ্ছে মানব সৃষ্ট আবাসস্থলের সমস্ত জীবন্ত প্রজাতিকে সংরক্ষণ করা, যা তাদের প্রাকৃতিক বাসস্থানের অনুরূপ। অর্থাৎ এইসব চিড়িয়াখানাতে তাদের আসল যে হ্যাবিটেট, সেই রকম হ্যাবিটেট তৈরি করে সেখানে প্রাণীগুলোকে সংরক্ষণ করা হয়। তাই চিড়িয়াখানাও কিন্তু এক ধরনের কনজারভেশন প্রসেস। মালকোহা ওই যে উড়ে গেল। হ্যাঁ, মিল গয়া। প্রথমে মালকোহা পাখি দেখলাম। এরা কিন্তু একেবারেই চিড়িয়াখানার বন্দি খাঁচার পাখি নয়, এরা মুক্ত প্রকৃতির দূত। যেহেতু চিড়িয়াখানাটি জঙ্গলাকীর্ণ এলাকায়, সেই জন্য এরকম বেশ কিছু পাখি আমরা দেখতে পেয়েছিলাম। রেড জঙ্গল ফাউল অর্থাৎ বন মোরগ দেখলাম। সন্ধ্যেবেলা খাঁচার ভেতরে জলের জায়গায় স্নান সেরে নিচ্ছিল হোয়াইট রাম্পড শামা পাখি। আজকে ওয়েদারটা এখন ভীষণ ডাল হয়ে গেছে, গ্লুমি হয়ে গেছে। আর সেটা ছাড়াও কিন্তু জায়গাটা একদম গাছ তো, একটু ছায়া ছায়া গাছ, তো সেই জন্য এখানে অতটা ইজি না বার্ড স্পট করা, কিন্তু ভীষণ ভালো জায়গা বার্ডিংয়ের জন্য। এটা আমি শুনেছিলাম, আমার সময়ও হয়নি, আমি সকালে আসতে পারিনি, সেই জন্য আর কি দেখা হয়নি। কিন্তু আপনারা যখন আসবেন, আপনারা কিন্তু অবশ্যই আলোক উজ্জ্বল দিনে আসবেন, মানে সকালবেলা, যাতে ভালোভাবে পাখি দেখতে পারেন। সারাদিন যাতে টাইম দেওয়া যায়। যদি মনে হয় যে এখান থেকে বার্ডিং করবে কেউ, তো এখান থেকে বার্ডিং করা যায়। এখানে ভালো ভালো বেশ কিছু স্পিসিসও পাওয়া যায়। এখানে পাখি রেখেছে, অনেক রকমের পাখি রেখেছে, যেমন গ্রেট বারবেট আছে এখানে 3-4টে। এখানে একটা গ্রেট বারবেট একদম সামনেই বসে আছে, ওটা শকুনটাও আর কি একবার দেখিয়ে দাও সামনে গিয়ে। দুটো শকুন রেখেছে এখানে। হিমালয়ান মনে না, হিমালয়ান বলছে।
ওই গ্রেট বারবেট আর এমনি তোতা টোতা ইত্যাদি রেখেছে, টিয়া রেখেছে, টিয়াটা চিৎকার করছে। এই যে বারবেটটা একদম সামনে আছে, ব্লু ইম্পিরিয়াল পিজিয়ন আছে, তারপরে ইয়ে রয়েছে ওই যে পাহাড়ি ময়না, হিল ময়না রয়েছে। বারবেটটা পুরো সামনে চলে এসেছে। বারবেটটা খুবই অ্যাজিটেটেড বোঝা যাচ্ছে, সদ্য ধরা হয়েছে মনে হয়। স্নেক হর্নবিল, রুফোস স্নেক হর্নবিল, যেটা আমরা লাট পাঞ্চারে দেখতে পাই। রুফোস স্নেক হর্নবিলের ফিমেল পাখি এটা, মেলটা বোধহয় নেই, দেখতে পাচ্ছি না। আর পেছনে খাঁচায় একটা খাঁচায় একটা পায়েড হর্নবিল বসে আছে, পায়েড একটা, এখানেও পাশের খাঁচাতেও বোধহয় পায়েড হর্নবিল রেখেছে, একটা দুটো রেখেছে। ওই একটা ফ্লাইট নিয়ে নামলো। নাগাল্যান্ডে কিন্তু হর্নবিল ফেস্টিভ্যাল হয়, কিন্তু অত হর্নবিল কিন্তু ওদের নেই, ওরা মনে হয় সব আগে সাবার করে দিয়েছে, আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, প্রচুর হর্নবিল খেয়ে ফেলেছে ওরা। এখানে একটা পি ফাউল ঘুরছে, ওপরে একটা হর্নবিল লাফাচ্ছে, আমাদেরকে দেখেই একদম সঙ্গে সঙ্গে সামনে এসে বসলো, লাফিয়ে ঝাঁপিয়ে। আসলে খুব বেশি টুরিস্ট আসে না, আমার মনে হয় এই পাখিগুলো মানে খাঁচার পাখিগুলো কিন্তু অতটা টুরিস্ট চেনে না। ক্যান্টিন এরিয়া, আর এখানে বসে খাওয়ার জায়গাও আছে। বাটারফ্লাই গার্ডেন কনস্ট্রাক্টেড আন্ডার NMHS 2020-21 তৈরি করা। শুয়োপোকা থাকতে পারে কোথাও কোথাও হোস্ট প্ল্যান্টে। এখানে বাটারফ্লাই গার্ডেনটা মোটামুটি। এখানে আবার একটা মাঠ পার্ডিং এর মতন জায়গা করেছে, জলের জায়গা। কমন যে বাটারফ্লাইগুলো এখানে পাওয়া যায়, টনি কোস্টার, কমন মরমন, কমন রেড আই, রেড লেসউইং, অরেঞ্জ টিপ, প্লেন টাইগার, কমন সেলার, এগুলো সবই প্রায় আমরা গোটা ট্যুরেই দেখেছি। একটাও এখানে কমনের বাইরে স্পেশাল কিছু দেখছি না। তো যাই হোক, করেছে, এটাই একটা ব্যাপার। একটা নেচার ট্রেল রয়েছে এই জুয়ের ভেতরে, এটাও একটা বেশ ভালো, এখান দিয়েও যাওয়া যায়। জুটা আমার বেশ প্রমিসিং লাগলো দেখে। এই বাইরে লেখা আছে নেচার ট্রেল, এখান দিয়ে যাওয়া যায়। এখানে লেখা আছে জাস্ট বাইসাইকেল নিয়ে ঢুকতে না, কিন্তু এখান দিয়ে হেঁটে ঢোকা যায়, ঢুকে আর কি ঘুরে আসা যায়। তো পরের বার ডিমাপুর এলে আমি অবশ্যই জুটা আগে আসবো বলে আর কি আমি একটুখানি ভাবছিলাম যে আসবো কি আসবো না। তারপরে একজন আমাকে সাজেস্ট করলেন যে জুটা প্লিজ যেও, তো সেই জন্য আর কি আমার আশা। কিন্তু বেশ ভালো লেগেছে আমার, চারপাশটা ভীষণ সবুজ। তো পরের বার ডিমাপুর এলে কিন্তু আমি অবশ্যই জুটা আগে আসবো, আলো থাকবে এরকম সময়, বেশ হাতে সময় টময় নিয়ে। আর আপনারাও কিন্তু যদি আসেন এই পথেই নাগাল্যান্ডে, তাহলে ডিমাপুর যদি আসেন তাহলে অবশ্যই কিন্তু জুটাতে যাবেন। আর কেমনভাবে ঘুরেছেন, কি এক্সপিরিয়েন্স, আমাকে অবশ্যই জানাবেন। আমাদের এতদিনের নাগাল্যান্ড ঘোরা এখানেই শেষ। আজকে আবার আমরা ট্রেন ধরে বাড়ি ফেরত যাব। ফেরার ট্রেন বিবেক এক্সপ্রেস এখানে রাত্রিবেলা 2টো নাগাদ এসে পৌঁছেছিল। সেই মতন ট্যুরিস্ট লজ থেকে বেরিয়ে হাঁটা দূরত্বে চলে এলাম প্ল্যাটফর্মে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরই ট্রেন চলে এলো। আবার কোথাও অন্য কোনো জায়গায় দেখা হয়ে যাবে আপনাদের সাথে ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের। ততদিন অপেক্ষা করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাকে কিন্তু অতি অবশ্যই জানান নাগাল্যান্ড সিরিজ আপনার কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করে দিন আর আপনার বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করুন।